কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 40-এ আজ আপনারা শুনবেন আলী নূর ও আনিস আল জালিসের কিস্সা চতুর্থ ভাগ। এই গল্পের প্রথম দিকের পর্বগুলো যারা মিস করে গিয়েছেন তাদের জন্য পর্বগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এছাড়াও আলিফ লায়লা সম্পূর্ণ অডিও বুকটি যারা প্রথম থেকে শুনতে চান তাদের জন্য প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলুন শুনে নেওয়া যাক আজকের পর্বটি। সুলতান মুহূর্তকাল নীরবে কাটিয়ে মুখ খুললেন। আপনার সঙ্গে দেহরক্ষী ছিল না? তারা কি দাঁড়িয়ে তামাশা দেখছিল? ছিল জাহাপনা। আমি উজির বটে, আবার আলী নুরও তো উজিরের বেটা। তার খাতিরও তো আপনার সুলতানিয়াতে কম নয়। তাছাড়া কে জানে জাহাপনা, সে একসময় নাম করা এক মাস্তান ছিল। এসব কথা বিবেচনা করে তারা নীরব দর্শক হয়েই দাঁড়িয়ে রইল। এক কাজ করুন, 40 জন সিপাহী পাঠিয়ে দিন, আলীনুরকে বন্দি করে দরবারে হাজির করবে, আর তার সব সম্পত্তি বাজেয়াপ্ত বলে ঘোষণা করে দিন। আর সে খুবসুরত লেরকিটিকেও যেন দরবারে নিয়ে আসে। উজির মঈনের মুখে শয়তানের হাসি ফুটে উঠল। সে যা চেয়েছিল পেলও তাই। এদিকে সুলতানের দরবারে এক নৌজওয়ান পরিষদ সুলতানের হুকুমটি শোনা মাত্র ইতিমধ্যেই সবার চোখের আড়ালে দরবার ছেড়ে যায়। আলীনুরের আব্বাকে সে খুব পেয়ার করত। আলীনুরের জিগরি দোস্তও বটে। ইতিমধ্যে আলীনুরের বেগম ঘটনার নায়িকা আনিস উজির মঈনের ব্যাপারটি নিয়ে বড়ই দুর্ভাবনায় পড়েছে। ঘটনাটি যে ওখানে মিটে যায়নি, ভয়ঙ্কর পরিণতি হতে পারে, নূরকে সে বুঝাতে লাগল। এমন সময় সে নওজোয়ান পরিষদটি ছুটতে ছুটতে গিয়ে আলীনুরের বাড়ির কড়া নাড়ল। দরওয়াজার কড়া নাড়ার আওয়াজ পেয়ে নূর দরওয়াজা খুলতে এগোয়। আনিস অত্যন্ত শঙ্কিত হয়ে বলে, আমার মন বলছে সুলতানের ফৌজ তোমাকে ধরে নিয়ে যেতে এসেছে। তুমি পিছনের দরওয়াজা দিয়ে পালাও। নূর পাত্তা দেয় না। শেষ পর্যন্ত আনিস নূরকে ভেতরের দিকে পাঠিয়ে দিয়ে নিজেই দরওয়াজা খুলতে চায়। নূর রাজি হয়। আনিস দরওয়াজা খুলে দেখে নূরেরই জিগরি দোস্ত। আগন্তুক নৌজওয়ানটি বলল, সুলতান আপনাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে সিপাহী পাঠাচ্ছে। যত শীঘ্র সম্ভব এখান থেকে ভেগে যান। এই নিন 40 দিনার, এই দিয়ে যত দূর সম্ভব চলে যান। শয়তান মঈন নিজে সিপাহীদের সঙ্গে রয়েছেন। শীঘ্রই ভেগে যান। আর এক মুহূর্তও দেরি নয়। নূর তার বিবি আনিসকে নিয়ে পিছনের দরওয়াজা দিয়ে পথে নামল। গলিঘুপচি দিয়ে বসরার বন্দরে হাজির হল। নূর তার বিবিকে নিয়ে বাগদাদগামী জাহাজে চেপে বসল। এদিকে উল্লসিত উজির মঈন সিপাহী নিয়ে হন্তদন্ত হয়ে উজির আল ফাদলের বাড়ি এসে মুশড়ে পড়লেন। দেখেন চিড়িয়া ভাগ গিয়া। রাগে দুঃখে অপমানে তিনি খ্যাপা কুত্তার মতো হয়ে গেলেন। বাজখায় গলায় সিপাহীদের হুকুম দিলেন, যাও, তামাম বসরানগর ঘিরে ফেলো, জোর তল্লাশি চালাও। যেখানেই থাকে পাতালে লুকিয়ে থাকলেও আমি তাকে চাই। সিপাহীরা চিরুনি তল্লাশি চালালো, কিন্তু আলী নূর বা তার বিবি কারোরই হদিস পেল না। কাজ যা হলো তা হচ্ছে তামাম বসরা তোলপাড় করে কিছু নিরীহ নিরাপরাধ আদমিকে বন্দি করে নিয়ে গিয়ে চাবুক চালিয়ে সিপাহীরা কর্তব্য পালন করল। উজির মঈন যখন বেজার মুখে সুলতানের সামনে হাজির হলো, আলী নূর তার বিবিকে নিয়ে জাহাজে বসে তখন দোল খাচ্ছে। উজির মঈন বিষণ্ণ মনে সুলতানের সামনে গিয়ে দাঁড়ালেন। নিতান্তই অপরাধীর মতো হাত করতে নিবেদন করলেন, জাহাপনা, শিকার ভাগ্যিয়া তামাম বাসরা নগরে চিরুনি তল্লাশি চালালাম। আলী নূর বা তার বিবি খুব সুরত সে লার্কির কোনো হদিসই মিলল না। সুলতান বাঘের মতো গর্জে উঠলেন, অপদার্থ, নিষ্কর্মার ঢেকি কাহাকার! নগরীর সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়ে তল্লাশি চালাও, হুলিয়া জারি করো। যে হদিস দিতে পারবে তাকে 1000 সোনার দিনার বকশিস দেওয়া হবে। হাই মূর্খের দল, কে হদিস দেবে? বকশিসই বা কে নেবে? যাদের জন্য এত তোড়জোড় তারা যে ইতিমধ্যেই বাগদাদ নগরে পৌঁছে গেছে। বিদায়ী সূর্য শেষ রক্তিম আভাটুকু আসমানের গায়ে ছড়িয়ে দিয়ে বিদায় নেবার জন্য তৈরি। বাগদাদ বন্দরে নেমে এলো আধা আলো আধো অন্ধকার।
ঠিক এমনই এক মুহূর্তে আলী নূর তার বেগম আনিসের হাত ধরে বাগদাদ বন্দর থেকে বেরিয়ে নগরে প্রবেশ করল। অজানা অচেনা নগর। হারা উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে তারা একটি বাগিচার কাছে এসে দাঁড়ালো। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বাগিচাটি। পাশেই একটি দরওয়াজা পেয়ে তারা ভেতরে ঢুকে গেল। খুবই সুন্দর বাগিচা। নির্জন নিরালা বাগিচায় নূর তার বিবি আনিসকে নিয়ে রাত্রি কাটালো। বাগিচার মালিককে তাদের জানা নেই। পাখির ডাকে সকাল হলো। নূর এবার আনিসকে নিয়ে বাগিচাটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। সামান্য এগিয়েই মালির দেখা পেয়ে গেল। তার নাম ইব্রাহিম, বুড়ো, যৌবনে পা দিয়েই বাগিচাটির তদারকির কাজ নেয়। আর এর মালিক স্বয়ং বাগদাদের খলিফা হারুন অল রশিদ। তার অবসর বিনোদনের কেন্দ্র এটি। দিনের শেষে অবসাদগ্রস্ত দেহে তিনি মাঝে মধ্যে এখানে আসেন। মুক্ত বাতাস আর ফুলের খুব সুরতে কিছু সময় অবস্থান করে শরীর ও মনকে চাঙ্গা করে তোলেন। বাগিচাটির কেন্দ্রস্থলে একটি সুরম্য প্রাসাদ। ৪৫টি জানালা দিয়ে সুগন্ধি বাতাস প্রাসাদটিতে যাতায়াত করে। সোনার চিরাগ বাতি অন্ধকার দূর করার কাজে ব্যবহৃত হয়। এরকম এক শান্ত সৌম্য পরিবেশে কখনো সখনো গানের মজলিসও বসে। দুনিয়ার সেরা ওস্তাদ গাইয়ে ইসাকও মাঝে মধ্যে খলিফাকে তার মিষ্টি মধুর কণ্ঠের গান শুনিয়ে যান। নূর আর আনিসকে দেখে বুড়ো মালি তার নিস্তেজ চোখের মণি দুটোতে বিস্ময়ের ছাপ এঁকে তাকায়। খলিফার বাগিচায় সাধারণের প্রবেশাধিকার নেই। দরওয়াজার কাছে ফলকের গায়ে একথা স্পষ্টাক্ষরে লেখা, কিন্তু এরা ঢুকলো কোন সাহসে? কলিজার জোর আছে বলতেই হয়। বুড়ো মালি ইব্রাহিম রাগে ফুলতে ফুলতে তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু কাছাকাছি যেতেই সে যেন কেমন নিস্তেজ হয়ে পড়ল। আদতে কাছে গিয়ে তাদের চেহারা ছবি দেখে সে সচকিত হয়ে পড়ল। ভাবল, এরা নিশ্চয়ই ভিন দেশীয়। এ বাগিচার ব্যাপার স্যাপার জানে না, আর নির্ঘাত কোনো বাদশাহ বা সুলতানের নিনেত পক্ষে কোনো উজিরের লেরকালের কি। পথশ্রমে ক্লান্ত হয়ে সামনে বাগিচা পেয়ে ঢুকে পড়েছে। বুড়ো মালি ইব্রাহিম বিস্ময় বিস্ফারিত চোখে নূর আর আনিসের দিকে তাকিয়ে বলল, তোমরা কে গা? তোমাদের ঘর কোথায়? ভিনদেশি মুসাফির নাকি? আলী নূর ভয়ে ভয়ে জবাব দেয়, আপনার অনুমান অভ্রান্ত বটে। আমরা ভিনদেশীয় মুসাফির। রাত্রে কোথাও আশ্রয় না পেয়ে বাগিচায় ঢুকে পড়েছিলাম। গোস্তাফকে মাফ করবেন, আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। কথা কটি বলেই সে আনিসকে নিয়ে বেরোবার উদ্যোগ নেই। বুড়ো মালি তাদের পথ আগলে দাঁড়ায়। সস্নেহে বলে, সে কি বেটা, চলে যাবে কোথায়? তোমরা ভিন দেশ থেকে এসেছ, আমার মেহমান। কোরআনের বহু জায়গায় তো বলাই আছে, পথশ্রমে যারা ক্লান্ত অবসন্ন, যারা ভিনদেশী, তাদের সঙ্গে মেহমানের মতো আচরণ করবে। বেটা, আল্লাহর উপদেশ তো আমি ফেলতে পারবো না, তবে বেহেশত তো দূরের কথা, দোজকের দরজায়ও আমার জন্য খোলা থাকবে না। এ বাগিচার মালিক যদিও খলিফা হারুন অল রশিদ, কিন্তু আমারও মনে করতে পারো আমরা 3 পুরুষ ধরে একে বুকে আগলে রেখেছি, ফলে এতে আমারও অধিকার একেবারে কম নয়। বুড়ো মালি ইব্রাহিম আলী নূর ও তার বিবি আনিসকে সঙ্গে করে ঘুরে ঘুরে পুরো বাগিচাটি দেখালো। কোন গাছের কি নাম, কোনটিতে কি ধরনের ফুল ধরে, কোনটি কোন ফলের গাছ, সবই এক এক করে সব বুঝিয়ে দিল। আলী নূর বিবি আনিসকে নিয়ে বুড়ো মালি ইব্রাহিমের মেহমান হয়ে থেকে গেল। ইব্রাহিম তাদের নিয়ে প্রাসাদের একটি কক্ষে প্রবেশ করল। সেখানে শরাবের আলমারি কয়েকটি রয়েছে, শরাবের বোতলে ঠাসা। খলিফার মেহমান যারা আসেন তাদের আপ্যায়নের জন্য এগুলো ব্যবহার করা হয়। বুড়ো ইব্রাহিম আলমারি খুলে শরাবের বোতল আর পেয়ালা এনে নূরের সামনে রাখল। নূর বোতলের সিপি খুলে নাকের সামনে ধরল। চমৎকার খুশবু বেরোচ্ছে, খুবই দামি শরাব। সে আর লোভ সামলাতে পারল না, বোতল ধরেই ঢকঢক করে পুরো বোতল গলায় ঢেলে দিল। ইব্রাহিম আর এক বোতল নিয়ে এলো। নূর তা থেকে এক পেয়ালা বিবি আনিসকে দিয়ে বাকি সবটুকু ঢেলে দিল নিজের গলায়। আনিস হাতের পেয়ালাটি ইব্রাহিমের দিকে এগিয়ে দিল। সে জিভ কেটে বলল, হায় খোদা, আমি আজ থেকে 13 বছর আগেই শরাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। ইতিমধ্যে আলী নূরকে শরাবের নেশা বেশ চেঙ্গে ধরেছে। মাত্রাতিরিক্ত শরাব গলায় ঢালায় সে কিছুক্ষণের মধ্যে বেহুঁশ হয়ে এলিয়ে পড়ল।
মালি ইব্রাহিম বুড়ো হয়েছে বটে, কিন্তু তার মন থেকে ভোগ তৃষ্ণা শেষ হয়ে যায়নি। উদ্ভিন্ন যৌবনারূপের আকর আনিসের যৌবন চিহ্নগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। কিছু করার সাধ্য তেমন না থাকলেও স্বাদ কিছু রয়েছেই। রূপসী যুবতীকে দেখে যতটুকু চোখ ও মনের তৃপ্তি পাওয়া যায়, এই আর কি। আনিস পড়ল মহা সমস্যায়। হাতে শরাবের পেয়ালাটি তখনও ধরা রয়েছে। মালিকে বলল, দেখুন না, ও শরাব গিলে এরই মধ্যে কেমন প্রায় সংজ্ঞা হারিয়ে ফেলেছে। আদতে একা একা শরাব খেয়ে আনন্দ নেই। আলী ইব্রাহিম এবার একটু নরম হয়ে বলল, তাও আচ্ছা, তোমার মুখের দিকে তাকিয়ে আমি এক পেয়ালা শরাব খাচ্ছি। কথা বলতে বলতে ইব্রাহিম আলমারি খুলে আর এক বোতল শরাব নিয়ে এলো। তা থেকে নিজে এক পেয়ালা খেলো আর কিছুটা দিল আনিসকে। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 40, আলী নূর ও আনিস আল জালিসের কিসসা, চতুর্থ ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।